হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। এসপি ক্র্যাক ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব জেক্সপো 2019-এ কিছু অঙ্ক এসেছিল, সেই অঙ্ক থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তুলে নিয়ে আজকে আলোচনা করা হবে। সুতরাং এই অঙ্কগুলো দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, প্রথমে একটা ডায়াগ্রাম দিয়েছে, যার এডুকের দৈর্ঘ্য দিয়েছে 5 সেমি, এডুকের দৈর্ঘ্য দিয়েছে 4 সেমি, এডুকের দৈর্ঘ্য দিয়েছে 3 সেমি, আর এডুকের দৈর্ঘ্য দিয়েছে এক্স। এই এক্স এর মানটা এখান থেকে বের করতে হবে। যদি আমরা এই বিন্দু থেকে এই বাহুর পরে যদি একটা লম্ব অঙ্কন করি, তাহলে আর নাম দিয়ে দিই এ বি সি ডি, তাহলে এ বি সি ডি কি হয়ে গেল? একটা আয়তক্ষেত্র। আর আমরা আয়তক্ষেত্র কি জানি? আয়তক্ষেত্র হলো পরস্পর দুই বাহু সমান। তাহলে এটা যদি 4 সেমি হয়, তাহলে পরস্পর দুই বাহু সমান হওয়ার কারণে তাহলে এটাও 4 সেমি হবে। তাহলে এটা যদি 3 সেমি হয়, আমাদের এখানে এটা যদি ই এর মান দিই, তাহলে ইডি টোটালটা দৈর্ঘ্য হলো 5 সেমি। যেহেতু এখানে বিসি দৈর্ঘ্য 3 সেমি, তাহলে এডি দৈর্ঘ্য হবে এখানে হলো 3 সেমি। কিন্তু ই এর দৈর্ঘ্য 5 সেমি থেকে 3 সেমি বাদ দিলে এটা দৈর্ঘ্য হবে 2 সেমি। আচ্ছা, দেখো, কোনো বিন্দু থেকে কোনো বাহুর পরে যদি লম্ব অঙ্কন করা হয়, তাহলে যে কোণটি উৎপন্ন হবে সেটি হলো 90 ডিগ্রি। তাহলে ই এ বি কি হলো? একটা সমকোণী ত্রিভুজ, যার এ বি হলো লম্ব, ই এ হলো ভূমি এবং ই বি হলো অতিভুজ, যে অতিভুজটার মান হলো এক্স। তাহলে আমরা ভূমি জানি এবং লম্ব জানি, এক্ষেত্রে আমরা অতিভুজ এক্স এর মানটা খুব সহজে বের করতে পারবো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। আচ্ছা, আমরা পিথাগোরাসের উপপাদ্য কি জানি? আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী জানি অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ মানে কি? এখানে অতিভুজ হলো ইবি, এখানে অতিভুজ কি? ইবি। আর এখানে লম্ব কি? এখানে লম্ব হলো এবি। আর ভূমি হলো ই এ স্কয়ার। তাহলে আমি ইবি এর মান কত জানি? এক্স। এ বির মান কত জানি? 4। আর ই এর মান কত জানি? 2 সেমি স্কয়ার। তাহলে এস স্কয়ার 4 4 16 প্লাস 4 ইকাল টু হলো এক্স স্কয়ার ইকাল টু হলো 20। তাহলে এক্স হয়ে গেল এখানে রুট। আচ্ছা, আমরা রুট বের করতে কি করে জানি? রুট বের করতে গেলে আমাদের 20-কে উৎপাদক বিশ্লেষণ, তাহলে 20-কে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমাদের 2 করতে হবে। তাহলে প্রথমে আসলে হলো 10, তারপর 2 দিয়ে করলাম, আমাদের আসলে হলো 5। আমাদের অতএব এখানে করছি রুট, তাহলে 2 গুণ 2 গুণ 5। আমাদের রুটের মধ্যে থেকে বের করতে গেলে সবসময় জোড়া বের করতে। দেখো, এখানে দুটো 2 আছে, তার মানে একটা জোড়া, তাহলে আমাদের এখানে একটা 2 বেরোবে। অতএব এক্স এর মান হবে 2। 5-এর আরটা কিছু নেই, শুধু সিঙ্গেল, সেজন্য এটা রুট হয়ে যাবে। তাহলে এক্স এর মান কত আসে? দাঁড়ালো 2√5, মানে 2√5 মানে হলো এই অঙ্কটা, এটা। চলো 2 নম্বর দেখো, 2 নম্বরটা বেশি কিছু না, রয়েছে 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 1 মাইনাস 2/3 এর মান, এই সরলতম মানটা বের করতে বলেছে। প্রথমে অঙ্কটা টুকা যাক। 1 প্লাস 1 মাইনাস 2/3 হলো অঙ্কটা বেশি কিছু না। প্রথমে এই ডুকের যে পোর্শনটা আছে, এই পোর্শনের অঙ্কটা আগে সলভ করতে হবে, মানে 1-এর থেকে 3-এর 2 বিয়োগ করতে হবে ভগ্নাংশের নিয়ম অনুসারে। তাহলে 1 প্লাস এখানে 1, দেখো এখানে কিছু নেই, মানে কি 1 ধরে নিতে হবে। তাহলে আমরা জানি কি এটা একটা লসাগু করতে হয়, তাহলে এখানে লসাগু যখন করতে হয়, তাহলে 3 3, তাহলে 1-তে 3 ভাগ করলে কত হয়? 3। তাহলে উপরে 3-এর সঙ্গে গুণ করলে 3 3 মাইনাস 2। আচ্ছা, তাহলে 1 প্লাস পরে 1 প্লাস এখানে 1 বাই আসবে হলো 1/3। তাহলে 1 প্লাস 1, তাহলে 1 প্লাস 1, এটাকে যদি আমরা উল্টে দিই, যদি আমাকে এখানে এটা কি আছে? এখানে আছে হলো এটা ভগ্নাংশের ভাগ আকারে যদি গুণ আকারে যখন আমরা করব, মানে যখন আমরা উল্টে দেবো, তখন উপরেরটা নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে 3/1, এখানে 1 ছিল, তাহলে 1টা এখানে করে দিলাম, তাহলে এখানে 1 কেটে গেল। তাহলে 1 প্লাস, তাহলে 1/4 আসলো, 4 আসলো। তাহলে ভগ্নাংশের নিয়ম অনুযায়ী আবার 4, 4 1 4 প্লাস 1, তাহলে কত আসলো? 5/4। তার মানে এই সেটটা। আচ্ছা, দেখো 3-এর অঙ্কটা,
এখানে মান নির্ণয় করতে চাই √0.01 আবার প্লাস √0.0064 আবার 0.01 ইন্টু 0.3 এইটা বের করতে হবে। এটা বের করতে গেলে আগে অঙ্কটা টুকা যাক। 0.01 প্লাস √0.064 আর আসলে 0.01 ইন্টু 0.03। এটাকে বের করতে গেলে দেখো এরকম যদি রুট থাকে তাহলে রুটটা কি করে বের করতে হবে 0.2064। এই পিছনে যেটা সংখ্যা যেটা থাকবে সেটা কোনো সংখ্যার বর্গ হবে। তার মানে যদি আমরা 2 এর বর্গ করি তাহলে আমরা 2 গুণ 2 কি জানি 4 জানি। সেই একইভাবে এখানে 64 মানে কি 8 গুণ 8 মানে হলো 64 বা 8 এর স্কয়ার, বা এখানে আমরা আগেই জেনেছি যে রুটের ভিতরে জোড় থাকলে আমাদের একটা নিতে হবে, আর এখানে দুটো শূন্য আছে আমাদের একটা শূন্য নিতে পারবো। আর এখানে শূন্য তারপরে যে দশমিকটা আছে এটা সবসময় একই থাকবে, এটাকে কোনো পরিবর্তন করা যায় না। আচ্ছা দেখো এখানে যদি আমাদের দুটোর বদলে যদি 4টে থাকতো তাহলে আমরা দুটো নিতাম আমরা সিমিলারলি। আচ্ছা তাহলে √0.01 প্লাস 0.08। আচ্ছা এবার দেখো এখানে 0.01 এর সঙ্গে 0.3 গুণ করতে হবে। এটা গুণ করার নিয়ম হলো এর দশমিকের 1 ঘরের পরে আছে, এর দশমিক 2 ঘরের পরে আছে, তাহলে আমরা 3 × 3 যদি গুণ করি তাহলে দশমিকটা আমরা আর 2 ঘরের পরে 3 ঘরের পরে বসিয়ে দেবো। দেখো এখানে 3 ঘরের পরে দশমিক, এখানে দুটো ঘর, এখানে টোটাল 3টে ঘরের পরে দশমিক বসানো হয়ে গেল, আমরা 3 × 3ও বসানো হয়ে গেল। আচ্ছা এটা রুট, তাহলে উপরে যদি রুটের ভিতরে যোগ করি তাহলে 0.09 হয়। এখানে দেখো এখানে একটা যখন শূন্য থাকবে তখন আমরা রুটের ভেদ থেকে এই শূন্যটা আর বের করবো না, বের করব 9 মানে কি, আমরা 9 মানে জানি কি, 9 মানে জানি হলো 3 গুণ 3, মানে এখান থেকে আমাদের একটা 3 বেরোবে, এখান থেকে আমাদের একটা 3 বেরোবে, তাহলে 0.003 এখানে হয়ে গেল। তাহলে রুটের থেকে কি বের করতে হবে 0.3, এটা বের করলাম, আর নিচে বের করলাম 0.003। দেখো এটাকে আছে হলো দশমিক ভগ্নাংশ, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করে দিই 0.03 আছে, সরি এখানে এটাকে যদি সাধারণ ভগ্নাংশ পরিণত করি তাহলে 3, আর এখানে দশমিকটা তো উঠে যে দশমিকের জন্য 1, আর দশমিকের পরের ঘরের জন্য আমরা জানি কি একটা শূন্য হবে, তারপরে করব, তাহলে এখানে আবার সেই 3, দশমিকের জন্য 1, দশমিকের পরে কটা ঘর আছে 3টে ঘর, তাহলে হলো 3টে শূন্য। তাহলে এটা কি দশমিক ভাগ আকারে আছে, যখন এটাকে আমরা উল্টে দেবো তখন উপরটা নিচে, নিচেরটা উপরে যাবে। আচ্ছা তাহলে 3/10 ইকুয়াল টু হলো 1000/3, তাহলে 3 3 কেটে গেল, 10 দিয়ে 1000কে গুণ করলে হয় হলো 100। তাহলে এখানে উত্তর কত আসলো, উত্তর আসলো হলো 100, তার মানে এই সিএরটা। আচ্ছা রাম ও শ্যামের বয়সের পার্থক্য 16, রাম ও শ্যামের বয়সের পার্থক্য 16 বছর। 6 বছর আগে শ্যামের বয়স রামের বয়সের 3 গুণ ছিল, তাদের বর্তমান বয়স কত? তাদের এখানে বর্তমান বয়স বলেছে, রাম ও শ্যামের বয়সের পার্থক্য, অতএব আমরা ধরে নিই রামের বর্তমান বয়স কালটা হলো x বছর, আর শ্যামের বর্তমান বয়স ইকালটা হলো y বছর। দেখো ওই বছর এখানে পার্থক্য বলে দিয়েছে, এখানে পার্থক্য বলে দিয়েছিল 16 বছর, কিন্তু 6 বছর আগে শ্যামের বয়স রামের বয়সে 3 গুণ ছিল, তাহলে এখানে 6 বছর আগে যদি রামের বয়সে যদি 3 গুণ হয় শ্যামের বয়স, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে শ্যাম বড়। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রশ্নানুসারে এখানে করতে পারি, তাহলে প্রশ্নানুসারে আমাদের করব আমাদের y মাইনাস x ইকাল টু 16 বছর, কেন এখানে কি বলছে রাম ও শ্যামের বয়সের পার্থক্য 16 বছর। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে y মানে কি 16 প্লাস x, এই 16 প্লাস x কি শ্যামের বর্তমান বয়স। আচ্ছা তাহলে আমরা আবার কি জানি, এখানে আবার বলেছিল এই যে 6 বছর আগে শ্যামের বয়স রামের বয়সে 3 গুণ ছিল, তাহলে 6 বছর আগে, তাহলে 6 বছর আগে, তাহলে 6 বছর আগে রামের 6 বছর আগে রামের বয়স 6 বছর আগে রামের বয়স ছিল, রামের বর্তমান বয়স কত x মাইনাস 6, এটা 6 বছর আগে ছিল, তাহলে 6 বছর আগে শ্যামের বয়স কত হবে, শ্যামের বয়স ছিল, এইটা কি শ্যামের বর্তমান বয়স, এটা শ্যামের বর্তমান বয়স, তাহলে 16 প্লাস x মাইনাস 6
তাহলে হলো কত, 16 থেকে 6 বাদ দাও, 10 প্লাস এক্স, এত বছর, এত বছর হলো। এবার দেখো প্রশ্নানুসারে কি বলেছে, এখানে তো আগেই থেকে করে দিচ্ছে যে 6 বছর আগে রামের বয়স শ্যামের বয়সের 3 গুণ ছিল। তাহলে 6 বছর আগে যখন রামের 3 গুণ, রামের বয়সের 3 গুণ, তাহলে এক্স মাইনাস 6 সেই 3 গুণ সমান সমান কি শ্যামের বয়সটা ছিল। বোঝা গেল? আমাদের এভাবে করতে হবে। তাহলে 3x মাইনাস 18 10 প্লাস এক্স, এই এক্সটা আমাদের এদিকে নিয়ে আসতে হবে। তাহলে 3x মাইনাস এক্স 10 প্লাস 28, সরি এখানে 18 হবে, তাহলে এখানে হবে 2x আর এখানে হবে 28, তাতে x মানে হলো 28/2 মানে হলো 14। এখানে কি মান বেরিয়ে গেল, x। তার মানে এই যে রামের বয়স, তাহলে অতএব রামের বর্তমান বয়স হলো 14 বছর। রামের বর্তমান বয়স কি 14 বছর। তাহলে শ্যামের বর্তমান বয়স কি y প্লাস 16 প্লাস এক্স, তাহলে শ্যামের মানে এক্সটা 16 সঙ্গে যোগ করে, তাহলে শ্যামের বর্তমান বয়স হলো 16 প্লাস 14, তাহলে কত হয়, 6×10 1 আর 1 2 আর হাতে মার ছিল 3, 30 বছর। তাহলে কোনটা হবে, 16 বছর, 14 বছর আর 30 বছর, এইটা হলো তার উত্তর। আচ্ছা দেখো এখানে বলেছে এটা হলো ত্রিকোণমিতির অঙ্ক, কে সাইন এ √3 কে কজ এ 1, যেখানে কে এর মানটা হবে 0 থেকে বেশি এবং এর মানটা হবে 0 ডিগ্রি থেকে কম বা সমান আর 90 ডিগ্রি থেকে ছোট বা তার সমান। তাহলে কে এবং এর মান কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। দেখো আমরা এখানে একটা জিনিস জানি যে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু হলো ট্যান থিটা, এটা আমরা জানি। আচ্ছা ত্রিকোণমিতির সূত্র যাদের মনে রাখতে অসুবিধা আছে, আমি একটা সহজ পদ্ধতিকে সূত্র মনে রাখার একটা ভিডিও তৈরি করে দিয়েছি, এটা তোমরা আই বাটনে পেয়ে যাবে, ওখান থেকে যে দেখে নেবে। আচ্ছা দেখো এখানে কে সাইন এ আছে, তাহলে এখান থেকে আমরা পাই কে সাইন এ, এখানে এই থিটাটাকে এ হিসেবে ধরা আছে, এখানে থিটাটাকে কি এ হিসেবে ধরা আছে, তাহলে এখানে √3 আছে। তাহলে আমরা জানি কি সাইন এ ইকুয়াল টু হলো √3/k, এটাতে আমরা এখান থেকে লিখতে পারি। আবার দেখো এখানে কজের আছে, কজ এ, কে কজ এ ইকুয়াল টু হলো 1, তাহলে এলো কজ এ ইকুয়াল টু হলো 1/k। ঠিক আছে, আমরা আরো একটা সূত্র জানি কি সাইন স্কয়ার এ, এখানে এ আছে বলে আমরা এখানে এ লিখছি, সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ ইজ ইকুয়াল টু হলো 1, এটা আমরা জানি। তাহলে সাইন এ মানে হলো √3/2, তাহলে √3/a মানে স্কয়ার প্লাস এখানে কজের মান কি আছে, কজ মানে 1/k, তাহলে এখানে হলো 1/k স্কয়ার ইকুয়াল টু হলো 1, আমরা লিখতেই পারি। বা তাহলে এখানে যদি √3 হয় তাহলে এখানে 3 আর নিচে আসবে হলো k, এটা কে স্কয়ার, এখানে হবে কে স্কয়ার প্লাস এখানে আছে 1 আর এখানে হয়ে যাবে আমাদের কে স্কয়ার, এখানে 1। তাহলে উপরে দশক অনুযায়ী কে স্কয়ার নেব, 3 প্লাস 1 ইকুয়াল টু হলো 1, তাহলে এটা 1টাকে 4 লিখে দিয়েছি দেখো, তাহলে এখানে 4 আর এখানে হবে হলো কে স্কয়ার ইকুয়াল টু হলো 1, তাহলে নিচে কি আছে 1 আছে, তাহলে আমাদের কে স্কয়ার ইকুয়াল টু হলো 4 বা কে এখানে স্কয়ার আছে মানে এখানে রুট হয়ে যাবে 4, তাহলে অতএব কে এর মান কত হচ্ছে 2। ঠিক আছে, কে এর মান কত দাঁড়াচ্ছে 2। তারপর আমাদের এখানে এ, দেখো এখানে কে এর মান আমরা সাইন এ তেও বসাতে পারি, এখানে কে এর মান এখানে সাইন এ তে বসিয়েও আমরা কে এর মান সাইন এর মান বের করতে পারি, আবার কজের ক্ষেত্রে বসালেও আমরা বের করতে পারি। আমরা সাইন এতেই বসাই, তাহলে আমাদের এখানে জানছি আমরা সাইন এ √3/k, তাহলে কে এর মান এখানে কত, তাহলে সাইন এ এখানে আমরা কে এর মান জেনেছি √3/k এর মান এখানে 2, তাহলে আমরা জানি কি √3/2 মান হলো সাইন 60 ডিগ্রি, আমরা √3/2 মানে জানি হলো সাইন 60 ডিগ্রি। তাহলে এখানে সাইন কেটে গেল, অতএব এ মানে কত আসলো 60 ডিগ্রি, তাহলে এ মানে কত আসলো 60 ডিগ্রি। তার মানে কি
এখানে k ইজ ইকুয়াল টু 2 আর a ইজ ইকুয়াল টু হবে হলো 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা আমরা পরবর্তী অঙ্ক চাই। দেখো এখানে বলেছে 5টি পর্যবেক্ষণ x, x প্লাস 2, x প্লাস 4, x প্লাস 6, x প্লাস 8 এর গড় 11, তাহলে x এর মান কত? দেখো আমরা কোনো কিছু গড় যদি বের করি, যেমন ধরো 1, 2, 3, 4, 5 যদি সংখ্যা বের করতে, এদের যদি গড় বের, তাহলে আমরা কি করি? এই প্রত্যেকটাকে যোগ করি, 1, 2, 3, 4, 5, এবং যে কটা দেবে সে কটা দিয়ে আমরা ভাগ করি, যেমন 1, 2, 3, 4, 5, এখানে 5 দিয়েছি মানে 5 দিয়ে ভাগ, এইটা যা হবে উত্তর সেটা হবে কি এদের গড়। আচ্ছা, যেমন দেখো এখানে 5টি পর্যবেক্ষণ বলে দিয়েছে এবং এর গড় বলে দিয়েছে, এর 5টি পর্যবেক্ষণ বলে দিয়েছে গড়, তাহলে প্রথমে 5টি পর্যবেক্ষণের সাধারণ গড় কত হতে পারে? তাহলে আমরা লিখতে পারি 5টি পর্যবেক্ষণের গড়, আমাদের 5টি পর্যবেক্ষণের গড় এমনি অনুযায়ী কত হবে? তাহলে x প্লাস এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 4 প্লাস এক্স প্লাস 6 প্লাস এক্স প্লাস 8 বাই 5, তাহলে এটা কি 5টি পর্যবেক্ষণের গড়। কিন্তু আমাদের এখানে 5টি পর্যবেক্ষণের গড় সমান 11 দিয়ে দিয়েছে, তাহলে আমাদের এখানে করতে হবে প্রশ্নানুসারে করে আমাদের x এর মান বের করতে হবে, প্রশ্নানুসারে হলো। তাহলে আমাদের এখানে আবার এটা টুকতে হবে x, x প্লাস 2, x প্লাস 4, x প্লাস 6 আর হলো x প্লাস 8 বাই 5 কালটা হলো 11। তাহলে আমাদের এখানে করতে হবে, তাহলে এখানে কটা x আছে? 1, 2, 3, 4, 5টা, তাহলে হলো 5x। তাহলে এখানে 4 আর 2 6, আর 6 12, 12 আর 8 20, আর এখানে নিচে রয়েছে 5, এখানে রয়েছে হলো 11। তাহলে আমরা জানি এখানে 5x প্লাস 20 তাহলে হলো 55। তাহলে আমাদের এখানে 5x 55 মাইনাস 20, তাহলে 5x, তাহলে এখানে 5 থেকে 5 থেকে 2 বাদ দিলে এখানে হবে 3, তাহলে আমাদের x হবে 35 বাই 5 হলো 5 দিয়ে 5 করলে 5 7 35, তাহলে এখানে x এর মান কত দাঁড়ালো? 7, x এর মান 7 দাঁড়ালে হবে হলো এই c এর অ্যান্সার উত্তরটা। আচ্ছা, যদি 12 জন পুরুষ অথবা 16 জন মহিলা 172 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, তবে 21 জন পুরুষ এবং 15 জন মহিলা একই কাজ করতে কতদিন সময় লাগবে? দেখো এখানে একটা একদম সহজ পদ্ধতিতে একটা রুল আছে, তাহলে অতএব মোট দিন চেয়েছে, তাহলে অতএব হলো মোট দিন, এখানে হবে মোট দিন, তাহলে মোট দিন হলো d ইন্টু a ইন্টু b। পরে বলছে এটা মানে কি, তাহলে x ইন্টু এখানে হবে b আর এখানে y হবে ইকুয়াল টু হলো a। এইটা d হলো এখানে যে 172 দিন দিয়েছে সেটা, a হলো প্রথম জন পুরুষ আর b হলো প্রথম যে মহিলা সংখ্যা দেবে সেটা, আর এ হলো প্রথম যে পুরুষের সংখ্যা দেবে সেটা। আচ্ছা, x হলো দ্বিতীয় যে পুরুষের সংখ্যা সেটা, আর y হলো দ্বিতীয় যে মহিলার সংখ্যা সেটা। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমাদের করব d মানে হলো 172, a হলো 12 আর হলো b মানে হলো 16, আর x পরে কি দিয়েছে? 21 দিয়েছে, আর তার সঙ্গে কি গুণ করতে বলেছে? আমাদের মহিলার সংখ্যা, আর যোগ প্রথম হলো, তারপর হলো y মান হলো পরবর্তী যে মূলের সংখ্যা সেটা, তার সঙ্গে কি প্রথম যে পুরুষের সংখ্যা দিয়েছে সেটা আমাদের গুণ করতে হবে। তাহলে আমাদের এখানে গুণ করি 21 আর 16 গুণ করি, তাহলে 6 একে 6, 6 একে 6, 6 দুগুণী 12, 1 একে 1, তাহলে 12 আর একে 13, তাহলে 3 হাতে মানে 2 একে 2 আর একে 3, 336, আর এখানে 15 আর 12 গুণ করলে আসলে 5 দুগুণী 10, 2 একে 2, 5 একে 5, 5 আর 2 7, আর একে 8, আর 1 একে 1, 180। তাহলে এখানে আসলে হলো 172, 12 গুণ 16 তাহলে হলো 336 গুণ, সরি এখানে প্লাস হবে প্লাস 180, তাহলে 336 আর 180 আমাদের গুণ করলে হলো 6, 8 আর 3 হয় 11, হাতে আমার 1, 3 একে 4, একে 5, হলো 172 গুণ 12 গুণ 16 হলো 516। দেখো এটাকে আমরা 2 দিয়ে কাটছি, তাহলে 2 দিয়ে যদি কাটি তাহলে আমরা 8 দুগুণী 16, 6 দুগুণী 12,
8 দুগুণী 16, তাহলে 17 থেকে বাদ দিলে 16 বাদ দিলে 1 আর 2, তাহলে 6 দুগুণী 12, তাহলে আমাদের এখানে আবার 2 দিয়ে কাটলে 2 দুগুণী 4, 1 5 দুগুণী 10, 16 8 দুগুণী 16, 258, 200। এবার আমরা আবার 2 দিয়ে কাটি, এখানে হবে 8 আর এখানে হবে 2 একে 2, 5 নামলো, তাহলে ধরলো 2 দুগুণী 4 18, 9 দুগুণী 18। এখানে আবার আমরা 3 দিয়ে কাটবো, তাহলে 12কে 3 দিয়ে কাটা যায়, 12কে 3 দিয়ে কাটলে কত হয়, 3 4 12, 3 4 12, 3 দিয়ে কাটলে 3 4 12, 9 নামলো, 3 3 কে 9। দেখো এখানে 43কে আমরা এখানে 2 দিয়ে কাটতে পারি, মানে 43-এর সঙ্গে 2 গুণলে 3 দুগুণী 6, 4 দুগুণী 8, তাহলে এখানে 2, তাহলে হলো 4 দুগুণী 8, 8 8 64, 64 দিন হয়ে গেল। এই যে 4 দুগুণী 8, 8 8 64, তাহলে মোট দিন কত লাগবে, এই 64 দিন। কত সহজ পদ্ধতিতে এবং কত শর্টকাট পদ্ধতিতে অঙ্কটা করা যায়। আচ্ছা দেখো, কোনো মূলধনের বার্ষিক 6% সরল সুদে 5 বছরের সুদ 60 টাকা, মানে কোন মূলধনের, আমরা জানি কি I = হলো P/T/100। দেখো এখানে হলো সুদটা বলে দিয়েছে, পিটা বলেনি মানে মূলধনটা বলেনি, আর মানে হলো রেট বলে দিয়েছে, আর টি মানে সময় বলে দিয়েছে, তাহলে সেখানে আমরা বসিয়ে দিই। তাহলে এখানে 60 = হলো পি মানে কিছু না, আর মানে 6, আর হলো বছর মানে 5/100, তাহলে এই শূন্য কেটে যাবে, তাহলে এখানে 6 হলো 10 5 6 30 পি। ঠিক আছে, তাহলে আমাদের এইটা যদি 10 এর সঙ্গে গুণ হয়, তাহলে এখানে কিছু নেই মানে 1, তাহলে এখানে 30 পি = হলো 6160। এখানে এই শূন্যটা কাটা যাবে না, কাটা যাবে না, এখানে 100ই থাকবে, এখানে 6000 হবে, এখানে কত হবে 6000। এই শূন্যটা শূন্য নেই, কারণ এই শূন্যটা এখানে যদি গুণ চিহ্ন থাকতো তবে কাটা যেত, এটা হলো সমান সমান আছে, সমান সমান এখানে 60 এখানে ইকুয়াল টু এটা আছে, সেজন্য এখান থেকে এই শূন্যটা কাটা যাবে না, আমি ভুল করে কেটে ফেলেছি, সরি। আচ্ছা তাহলে এখানে তাহলে পি = হলো 6000, এখানে হলো 30, তাহলে এখানে এবার শূন্য কাটা যাবে, এবার 3 দিয়ে যদি 600কে কাটি তাহলে 2 আর 2 শূন্য 200, তাহলে অতএব কোন মূলধন 200 টাকার মূলধনের বার্ষিক 6% সরল সুদ বছরের সুদ 60 টাকা হবে। ঠিক আছে, এই ভুলটা কেউ করবে না, এই ভুলটা আমার ফট করে হয়ে গেছে কেন জানি না, এই ভুলটা যেন না হয়, কারণ এখানে যদি কোনো গুণ আকারে যদি কোনো ভগ্নাংশ তবে এটা কাটা যেত, যেহেতু এখানে ইকুয়াল টু এ পাশে আছে সেজন্য এখান থেকে এটা সেইভাবে কাটা যায় না। আচ্ছা দেখো 9 নম্বরে এই অঙ্কটা, দেখো এই অঙ্কটা আমরা দুভাবে জানি, এই অঙ্কটা আমাদের দুভাবে করা যায়, যে কোনো একভাবে তোমরা করবে, আমরা দুভাবেই শিখিয়ে দেবো আমি। আচ্ছা প্রথমে বলে রাখি, এই অঙ্কটা করতে গেলেও আমাদের এটা জানতে হবে যে sin থিটা বাই cos থিটা = হলো tan থিটা, এটা আমরা আগেও জেনেছি, এখনো আমাদের এই সূত্রটা কাজে লাগবে। আচ্ছা এখানে আমাদের কি বলে দিয়েছে, 5 tan থিটা = হলো 4, tan থিটা = 4, তাহলে 5 tan থিটা মানে জানি কি আমরা sin থিটা বাই cos থিটা, তাহলে 4, তাহলে cos থিটা এর সঙ্গে যদি গুণ করে দিই তাহলে 5 sin থিটা = হলো 4 cos থিটা। দেখো এখানে আমরা 5 sin থিটার জায়গায় 4 cos থিটা বসাতে পারবো, তাহলে ঠিক আছে বসিয়ে দিই আমরা, তাহলে 5 sin থিটা মাইনাস 4 cos থিটা = হলো 5 sin থিটা প্লাস 4 cos থিটা। ঠিক আছে, তাহলে 5 sin থিটার জায়গায় আমাদের কি বসাতে হবে, প্লাস 4 cos থিটা মাইনাস 4 cos থিটা, তাহলে এখানে 4 cos থিটা প্লাস 4 cos থিটা। দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কেটে যায়, কেটে গেলে কি হয় উপরে শূন্য হয়ে যায়, তাহলে 4 cos থিটা প্লাস 4 cos থিটা। দেখো শূন্যর সঙ্গে যাই ভাগ করে থাকুক না কেন সেটা টোটালি শূন্য হয়ে যায়, সেই জন্য এর আলটিমেট অ্যান্সারটা কি হবে শূন্য, তার মানে এই বিয়েরটা। এই অঙ্কটা আরো একভাবে করা যায়, সেটা আমি দেখাচ্ছি। দেখো আমাদের এখানে বলেছিল যে 5 sin থিটা মাইনাস 4 cos থিটা হলো 5 sin থিটা
প্লাস 4 cos থিটা, এটা বলেছিল তো। আর কি বলেছিল যে 5 tan থিটা ইকুয়াল টু হলো 4, তাহলে এখানে tan থিটা মানে tan থিটা হয়ে যাবে 4/5, এটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এর উভয় দিকে cos থিটা দ্বারা ভাগ করে পাই। তাহলে ভাগ করে যখন পাই তাহলে 5 sin থিটা বাই cos থিটা মাইনাস 4 cos থিটা বাই cos থিটা হলো। তাহলে 5 আবার sin থিটা বাই cos থিটা প্লাস 4 cos থিটা বাই cos থিটা হলো। তাহলে এখানে 5 sin থিটা বাই cos থিটা মানে কি আমরা জানি tan থিটা, আর এখানে cos থিটা কি হলো, দুটো পাশেই কেটে যাবে। ঠিক আছে, এটা 5 tan থিটা হয়ে গেল মাইনাস 4, তাহলে 5 tan থিটা প্লাস 4, কারণ আমরা জানি sin বাই cos হলো tan, আগেই বলেছি। আচ্ছা, তাহলে এখানে tan থিটা মানে কি 5 ইন্টু 4/5 মাইনাস 4, আর 5 ইন্টু 4/5 প্লাস 4, তো 5 কেটে গেল, 5 কেটে গেল। তাহলে নিচে করছি, তাহলে 4 মাইনাস 4 প্লাস 4, তাহলে এখানে প্লাস 4 আছে, তাহলে প্লাসে মাইনাসে কেটে গেল, ইকুয়াল টু 0, আর নিচে 4 প্লাস 4 ইকুয়াল হলো 8। দেখো শূন্যর সঙ্গে ভাগ করে যাই থাকুক না কেন, তাহলে আলটিমেট কি হয়, 0। তাহলে এই দুইভাবে এই অঙ্কটা করা যায়, তোমাদের যেভাবে খুশি তোমরা সেইভাবেই করো অঙ্কটা। এরকম অঙ্ক পরীক্ষার সময় আসে জেক্সপোতে। আচ্ছা, আমরা পরবর্তী অঙ্কতে যাই। দেখো 10 নম্বরে কি বলেছে একটি বৃত্তের 30 সেমি দীর্ঘ একটি জ্যা কেন্দ্র থেকে 8 সেমি দূরত্বে অবস্থিত, বৃত্তটি ব্যাসার্ধের পরিমাপ কত। দেখো আগে একটা বৃত্ত এঁকে নিই, আমরা আগে ছোট্ট করে একটা বৃত্ত এঁকে নেবো আমরা। আচ্ছা, বৃত্ত এঁকে নিলাম। এইটা বলেছে কি 30 সেমি দীর্ঘ, মানে যে কোনো একটা জায়গায় তার জ্যা আছে, সেটা হলো দৈর্ঘ্য কি, জ্যা কি ব্যাসার্ধ ছাড়া বাকির যে ব্যাসার্ধ নয় এমন সরলরেখাকে, বৃত্তের এমন সরলরেখাকে কি বলা হয়, যায়। ব্যাসার্ধ নয় বা ব্যাস নয়, ব্যাস মানে কি বৃত্তর কেন্দ্র বরাবর যে সরলরেখাটা যায় সেটাকে বলি আমরা ব্যাস। ব্যাস নয় এমন কি বৃত্ত মানে অন্তবৃত্ত যে কোনো সরলরেখাকে বলা হয় জ্যা। ঠিক আছে, তাহলে 30 সেমি দীর্ঘ, তাহলে এটার দৈর্ঘ্য দিয়ে দিলাম আমরা এ বি, আর এটার দৈর্ঘ্য কত বলেছে 30 সেমি। আচ্ছা, এর দূরত্ব কত, একদম কেন্দ্র থেকে 8 সেমি, কেন্দ্র থেকে কি 8 সেমি, এটা থেকে 8 সেমি। আচ্ছা, আমরা বৃত্তর উপপাদ্য অনুযায়ী জানি কেন্দ্র থেকে কি বৃত্তের কেন্দ্র থেকে কোনো সরলরেখা যদি জ্যার পরে যদি লম্ব হয় এবং 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তবে সেই লম্বটি জ্যাকে সমানভাবে দুটি খণ্ডে ভাগ করে। তাহলে এইটা যদি পুরোটা যদি এবি 30 সেমি হয়, তাহলে এইটা যদি এখানে ও বিন্দুতে যদি এসে লম্ব উৎপন্ন করে, তাহলে ওবিটার দূরত্ব হবে 15 সেমি। তাহলে ওবির দূরত্ব কত হবে, 15 সেমি। ঠিক আছে, আর এইটা কেন্দ্র থেকে বলেছে দূরত্ব কত, 8 সেমি। ঠিক আছে, তার বৃত্তের ব্যাসার্ধের পরিমাণ কত। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধের পরিমাণ ও বি। আচ্ছা, ধরে নিই এখান থেকে কেন্দ্রের হলো ডি, তাহলে ডি ও বি হলো একটি সমকোণী ত্রিভুজ যার একটি কোণের মান 90 ডিগ্রি। তাহলে এখানে ডিবি হলো এর কি সমকোণী ত্রিভুজের অতিভুজ, এবং এই অতিভুজটার যে মানটা বেরোবে সেটাই হবে কি এই বৃত্তের ব্যাসার্ধ। কেন, এখানে যতটা দৈর্ঘ্য হবে এই বিন্দু থেকে এখানে যতটা যার ব্যাসার্ধ যে দৈর্ঘ্য হবে এখান থেকে, কেন কি আমরা এই ব্যাসার্ধের পরিমাণ কি বৃত্তের যে কোনো জায়গায় তার মাপ সমানই থাকে। তাহলে ডিবি কি, এটা সমকোণী ত্রিভুজ এবং ডিবি তার অতিভুজ, তাহলে এখানে তার অতিভুজের মান বের করতে হবে। তাহলে ওবি হলো ভূমি, তার হলো 15 সেমি, আর হলো ডি ও হলো তার লম্ব যার হলো 8 সেমি। তাহলে বোঝা গেল, মানে একবার বলে দিচ্ছি যে কেন্দ্র থেকে কোনো সরলরেখা যদি কোনো জ্যার পরে লম্বভাবে পতিত হয়, তাহলে সেটি জ্যাকে দুটি সমান ভাগে ভাগ করে। এটি একটি বৃত্তের খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য, ক্লাস
9-এর বইতে পেয়ে যাবে, ওখান থেকে পড়ে নেবে। জেক্সপোর বৃত্ত সম্পর্কিত সমস্ত উপপাদ্য ক্লাস 9 থেকেই আসে, ঠিক আছে। আচ্ছা, আমরা পিথাগোরাসের উপপাদ্য আমরা আগেই জেনেছি, সেজন্য এখানে আর করছি না। তাহলে এখানে আমাদের ডিবি তার স্কোয়ার হোল স্কোয়ার, কেন ডিবি অতিভুজ, তাহলে কি আর লম্ব, লম্ব হলো ডি ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে ডিবি হলো, তাহলে এখানে ডি ওর মান কত, ডি এর মান হলো বলেছে 8 সেমি, আর ও বির মান হলো আমরা 15 সেমি পাবো, কেন সেটা আমি আগেই বলেছি। আচ্ছা, ডিবি তাহলে 8 64, আর এখানে 15 গুণ, কেন স্কোয়ার মানে কি দুটো 15 গুণ, 5 5 25, 5 1 5, 5 1 5, 5 5 10, হাতে আমার 1 1 1 1 আর 1 2, 205, 5 5 25, সরি 5 5 25 5, হাতে আমার 2 রয়েছে, 5 1 5, 5 10, হাতে 2, এখানে 12 হবে, হাতে আমার 1 1 1 1 আর 1 1 যোগ করলে 2, তাহলে প্লাস হবে 225। তাহলে ডিবি হোল স্কোয়ার, ডিবি হোল স্কোয়ার, তাহলে 225-এর সঙ্গে 64 যোগ করলে হবে 5 আর 4 9, 6 2 8 আর 2, তাহলে এখানে হবে 289, বা ডিবি রুট ওভার 289। তাহলে এখানে 289 মানে হলো 289 মানে হলো 17 গুণ 17-র সঙ্গে গুণ করলে 289 দেখে নেবে, তাহলে অতএব ডিবি হবে 17, দুটো আছে এখানে একটা বেরোবে সেজন্য একটা, তাহলে এটাই হলো অ্যান্সার। তাহলে ডিবি দৈর্ঘ্য কত বেরোলো 17, ডিবি দৈর্ঘ্য কত বেরোলো আমাদের 17। তাহলে এখানে তাহলে বৃত্তটি ব্যাসার্ধের পরিমাপ কত, বৃত্তটির ব্যাসার্ধের পরিমাপ এই 17 সেমি। দেখো আজকে আমরা জেক্সপো 2019-এ এসেছিল এমন 10টি অঙ্ক আলোচনা করলাম, অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, অঙ্কগুলো দেখো 2020-তে কাজে লাগতেও পারে। অঙ্ক